গণিতে আমরা বিভিন্ন রকমের শেপ নিয়ে কাজ করে থাকি। এদের মধ্যে বাস্তব জীবনে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে বৃত্ত বা সার্কেল। কোথায় নেই এর ব্যবহার? পিৎজা থেকে শুরু করে মায়ের হাতে বানানো পিঠা বা তার সেলাই করে লাগিয়ে দেয়া তোমার শার্টের বোতাম, কিংবা মেলায় চড়া নাগরদোলা অথবা গানের সিডিও বৃত্ত আকারে বানানো। ইতিহাস লিপিবদ্ধ করার আগে থেকেই বৃত্তাকার শেপের ব্যবহার দেখা যায়। আদিমকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চাকার আবিষ্কার মানব সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের প্রথম উপপাদ্য সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। আধুনিককালে ধারণা করা হয় গ্রিক শব্দ কিরকিয়স অথবা কুক্লস থেকেই বৃত্তের ধারণা শুরু, যার ইংরেজি অর্থ লুপ বা রিং। চলো জেনে আসি বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে। একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের সকল বিন্দু দ্বারা গঠিত গোলাকার সুষম আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। এর মানে হচ্ছে একটি বৃত্ত হতে গেলে সবসময় দুটি জিনিস থাকতে হবে। এক, একটি নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, যাকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। দুই, ওই বিন্দু হতে সমান দূরত্বের অসংখ্য বিন্দু। এই সমান দূরত্বের বিন্দুগুলোকে সমদূরবর্তী বিন্দু বলে। এখন এই সমদূরবর্তী বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি অথবা অসংখ্য বিন্দু বসাতে থাকি, তাহলেই আমরা একটি বৃত্ত পেয়ে যাব। বৃত্তের বাহিরের অংশ বা পরিসীমাকে বলা হয় পরিধি। যেহেতু আমরা সমান দূরত্ব নিয়ে এঁকেছি, তাই কেন্দ্র হতে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। এই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কেন্দ্রবিন্দু হতে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বই হলো ব্যাসার্ধ। জেনে রাখা ভালো যে একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত সকল বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলে। এখন আমরা বৃত্তের জ্যা ও ব্যাস নিয়ে জানব। বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বৃত্তের জ্যা বলে। ধরি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু এ এবং আরেকটি বিন্দু বি। এখন যদি এ ও বি যোগ করি, তবে এ বি হলো বৃত্তের একটি জ্যা। একইভাবে সিডি, ইএফ, জিএইচ সবগুলোই হলো জ্যা, কারণ এই সবগুলো সরল রেখার দুই মাথায় বৃত্তের পরিধির উপর আছে। এভাবেই একটি বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুকে অগণিতভাবে যোগ করে অসংখ্য জ্যা আঁকা সম্ভব। এখন আমরা খেয়াল করি, সব থেকে বড় জ্যাটা বৃত্তের একদম মাঝে আছে বা কেন্দ্র দিয়ে যায়। একে বৃত্তের ব্যাস বলে, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস। একে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। আরো খেয়াল করলে দেখবে দুটি ব্যাসার্ধ মিলে একটি ব্যাস তৈরি করে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু 2r। আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম কেন্দ্র, বৃত্ত, ব্যাসার্ধ, পরিধি, জ্যা এবং ব্যাস। এখন আমরা বৃত্তের প্রথম উপপাদ্য অর্থাৎ 1 নম্বর উপপাদ্যটি দেখব। উপপাদ্যটি দেখার আগে একটি নিয়ম তোমাদের বলে রাখি। আমরা যখন উপপাদ্য বা সম্পাদ্য প্রমাণ করি, তখন দুইটি বিন্দু যোগ করার সময় এ বি যোগ করি বলি, কিন্তু লেখার সময় অবশ্যই এ কমা বি দিয়ে লিখতে হবে। যদি না লিখো, মার্কস কাটা যাবে। তাহলে শুরু করা যাক উপপাদ্য নাম্বার 1। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই জন্য শুরুতেই আমরা একটি বৃত্ত নিব যার কেন্দ্র হবে ও এবং এর নাম এবিসি। এখন ব্যাস নয় এমন একটি জ্যা ধরি এবি। মনে করি এবি জ্যাটির মধ্যবিন্দু হলো এম। ও এবং এম বিন্দু দুটি যোগ করি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও এম রেখাংশটি এবি জ্যায়ের উপর লম্ব। এবার আমরা অঙ্কন করব। অঙ্কনে আমরা ও এ এবং ও বি বিন্দুগুলি যোগ করব। এখন ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে এ এম ইজ ইকুয়াল টু বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। যেহেতু ও এ ও ও বি দুটি একই বৃত্তের ব্যাসার্ধ এবং আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাই ও এ ইজ ইকুয়াল টু ও বি এবং ও এম ইজ ইকুয়াল টু ও এম। কারণ তারা সাধারণ বা একই বাহু, তাহলে অধ্যায় 6 দেখে আসা বাহু 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 উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম সর্বসম। আর আমরা জানি যে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের সবগুলি বাহু ও সবগুলি কোণ সমান হয়, তাই তাদের অন্য কোণগুলি অর্থাৎ কোণ ও এম এ এবং কোণ ও এম বি ও সমান হবে। কিন্তু কোণ ও এম এ এবং কোণ ও এম বি এবি রেখার এক পাশে অবস্থিত, আর আমরা জানি সরল রেখার যে কোনো এক পাশের কোণের মান 2 সমকোণ, আর তাই কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কিন্তু কোণ ও এম এ ও কোণ ও এম বি পরস্পর সমান, তাই আমরা লিখতে পারি কোণ ও এম এ প্লাস কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 2 সমকোণ, বা 2 কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। সমীকরণের দুই দিকেই 2 দিয়ে ভাগ করে পাই কোণ ও এম এ ইজ ইকুয়াল টু 1 সমকোণ। কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে কোণ ও এম এ ইজ ইকুয়াল টু কোণ ও এম বি, সুতরাং আমরা পাই কোণ ও এম এ ইজ ইকুয়াল টু কোণ ও এম বি ইজ ইকুয়াল টু 1 সমকোণ।
যেহেতু OM বাহু, কোণ OMA ও কোণ OMB এর মধ্যবর্তী রেখা এবং কোণ OMA ও কোণ OMB সমকোণ, তাই বলা যায় যে OM লম্ব AB। অতএব প্রমাণিত। তাহলে আমরা এই উপপাদ্যটি থেকে পাই যে কোনো বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আবার এই কথাটা উল্টাভাবে বলা যায় যে জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, আর এইটাই হলো বৃত্তের 1 নম্বর অনুসিদ্ধান্ত। এই পর্বে আমরা বৃত্ত, বৃত্তের বিভিন্ন অংশ এবং বৃত্তের প্রথম উপপাদ্য সম্পর্কে জানলাম। পরের পর্বে এর পরবর্তী উপপাদ্যগুলো নিয়ে আলোচনা। তুমি অলরেডি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 1 এবং এই উপপাদ্য রিলেটেড একটি অনুসিদ্ধান্ত সম্পর্কে জেনেছো। আজকে আমরা এর পরের উপপাদ্যগুলো এবং অনুশীলনী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সমাধান করব। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা 2 নম্বর উপপাদ্যটি দেখব। এর সাধারণ নির্বাচন হলো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন আমরা সাধারণ নির্বাচনে যা বলা আছে তাকে লেবেলিং করব। সাধারণ নির্বাচনে যেহেতু বৃত্ত এর কথা বলা হয়েছে, তাহলে শুরুতেই আমরা একটা বৃত্ত নিব যার কেন্দ্র হবে O। বৃত্তটির দুইটি জ্যা AB ও CD পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে যে AB ও CD জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ প্রমাণ করতে হবে যে O থেকে AB এবং CD জ্যাদ্বয় সমদূরবর্তী। তাহলে বিশেষ নির্বাচনটা দেখে নাও। এবার আমরা অঙ্কন করব। O থেকে AB জ্যায়ের উপর OE লম্ব এবং CD জ্যায়ের উপর OF লম্ব আঁকি। এরপর OA বিন্দু এবং OC বিন্দু যোগ করি। তাহলে অঙ্কনে আমরা লিখব এভাবে। অঙ্কনে কমাগুলো দিতে ভুলো না কিন্তু। তাহলে প্রমাণ শুরু করা যাক। প্রথম উপপাদ্য থেকে আমরা জেনেছিলাম যে বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের মধ্যবিন্দুকে যোগ করলে যে রেখা পাবো তা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে একে উল্টো করে বললে বলা যায় কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে তা ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করবে। এবার দেখো এখানে OE AB এর উপর লম্ব, তাহলে E বিন্দু AB এর মধ্যবিন্দু। সুতরাং AE is equal to BE। একইভাবে OF CD রেখার উপর লম্ব, তাই CF is equal to DF। এখন AE is equal to BE বলে AE হবে AB এর অর্ধেক। ঠিক একই কারণে CF ও হবে CD এর অর্ধেক। তাহলে আমরা এভাবে লিখতে পারি। কিন্তু বিশেষ নির্বাচনে বলা ছিল AB is equal to CD, তাহলে half of AB is equal to half of CD। কিন্তু একটু আগেই দেখলাম যে AE is equal to half of AB এবং CF is equal to half of CD, আর তাই লিখতে পারি AE is equal to CF। এখন ত্রিভুজ OAE তে কোণ AEO 90 ডিগ্রি বলে ত্রিভুজ OAE একটি সমকোণী ত্রিভুজ। একইভাবে CF ও ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে OA ও OC উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তাই OA is equal to OC। কিন্তু OA ও OC সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাই লেখা যায় অতিভুজ OA is equal to অতিভুজ OC। এখন ধাপ 2 থেকে পাই AE is equal to CF। কিন্তু আমরা জানি যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়, আর তাই ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF সর্বসম। আর আমরা জানি যে দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের সবগুলি বাহু ও সবগুলি কোণ পরস্পর সমান হয়, তাই লিখতে পারি OE is equal to OF। কিন্তু OE ও OF হলো কেন্দ্র থেকে যথাক্রমে AB ও CD জ্যায়ের দূরত্ব, যারা পরস্পর সমান। মানে AB এবং CD জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অতএব এভাবেই প্রমাণ করতে পারি যে AB এবং CD জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে। এখন আমরা দেখব 3 নম্বর উপপাদ্যটি। কিন্তু মজার বিষয় হচ্ছে 3 নম্বর উপপাদ্যটি 2 নম্বরের ঠিক উল্টো। 2 নম্বর উপপাদ্যতে আমরা দেখেছিলাম যে যদি দুটি জ্যা সমান হয় তাহলে জ্যা দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। অর্থাৎ যদি AB is equal to CD হয় তাহলে OE is equal to OF হবে। আর এখানে বলছি যদি বৃত্তের দুটি জ্যায়ের দূরত্ব কেন্দ্র থেকে সমান হয় তাহলে জ্যা দুটি পরস্পর সমান হবে। অর্থাৎ যদি OE is equal to OF হয় তাহলে AB is equal to CD হবে। ঠিক 2 নম্বরের উল্টা। আমরা যদি দুটি উপপাদ্যকে তুলনা করি তাহলে দেখা যাবে যে উপপাদ্য দুটি যেহেতু একেবারেই একটি আরেকটির বিপরীত, তাই 3 নম্বর উপপাদ্যটি তোমরা একবার বই দেখলেই শিখে নিতে পারবে, এবং এই দুইটি উপপাদ্যের থিওরি কাজে লাগিয়ে উপপাদ্য 4ও খুব সহজেই বই দেখে বুঝে নিতে পারবে। তাই আমরা এখন অনুশীলনী থেকে খুব গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা সমাধান করব, যেটা পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। এটিতে প্রমাণ করতে বলা হয়েছে যে বৃত্তের বড় জ্যা কেন্দ্রের বেশি কাছে থাকে। বিশেষ নির্বাচনে আমরা আগের মতোই সাধারণ নির্বাচনে যা বলেছে তা লেবেলিং করব। সাধারণ নির্বাচনে যেহেতু বৃত্ত এর কথা বলা হয়েছে, তাহলে শুরুতেই আমরা একটি বৃত্ত নেই যার কেন্দ্র O, এর নাম দেই ABCD। এই বৃত্তটির দুইটি জ্যা AB ও CD এমন যে AB is greater than CD। তাহলে প্রমাণ করতে হবে যে AB জ্যাটি CD জ্যা হতে কেন্দ্রের কাছাকাছি আছে। তাহলে বিশেষ নির্বাচনটি দেখে নাও। এখন আমরা অঙ্কন করব। অঙ্কনে আমরা OA এবং OC যোগ করব আর এটা লিখব। এখন আমরা প্রমাণটা দেখব। O কেন্দ্র হতে OE রেখাংশ AB এর উপর লম্ব।
আর আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকা হলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর তাই আমরা লিখতে পারি যে AE ইজ ইকুয়াল টু BE ইজ ইকুয়াল টু হাফ অফ AB। একে আমরা নাম দেই 1 নম্বর সমীকরণ। একইভাবে লেখা যায় CF ইজ ইকুয়াল টু DF ইজ ইকুয়াল টু হাফ অফ CD। একে আমরা নাম দেই 2 নম্বর সমীকরণ। এখন ত্রিভুজ OAE এবং ত্রিভুজ OCF এ একটি কোণ সমকোণ বলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ OAE এ OA স্কয়ার ইজ ইকুয়াল টু OE স্কয়ার প্লাস AE স্কয়ার এবং ত্রিভুজ OCF এ OC স্কয়ার ইজ ইকুয়াল টু OF স্কয়ার প্লাস CF স্কয়ার। কিন্তু OA এবং OC একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এখন উভয়টিকে বর্গ করে পাই। এখন OA ও OC এর মান বসিয়ে পাই, পাশ পরিবর্তন করে পাই। একে আমরা নাম দিই 3 নম্বর সমীকরণ। এখন আমরা শুরুতেই যেহেতু বলেছিলাম যে একটি যে আকার বড় অর্থাৎ AB ইজ গ্রেটার দ্যান CD, এখন উভয় পক্ষে হাফ গুণ করে পাই। হাফ AB ও হাফ CF এর মান বসিয়ে উভয় পক্ষকে বর্গ করে পাশ পরিবর্তন করে সমীকরণ 3 এর মান বসাই। আবার পাশ পরিবর্তন করে বর্গমূল করে পাই OF ইজ গ্রেটার দ্যান OE। এখানে যেহেতু OE কেন্দ্র থেকে AB এর দূরত্ব বোঝাচ্ছে এবং OF কেন্দ্র থেকে CD এর দূরত্ব বোঝাচ্ছে, তাই বলা যায় যে কেন্দ্র হতে AB এর দূরত্ব কেন্দ্র হতে CD এর দূরত্ব এর থেকে ছোট। অতএব উপপাদ্যটি প্রমাণিত। আজকে এই পর্যন্তই। আজকে আমরা বৃত্ত এর 3টি উপপাদ্য ও অনুশীলনী এর গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করলাম। পরবর্তী কোনো লেসনে আবার দেখা হবে। সকালবেলা রুমের ফ্যান ছেড়ে নাস্তার টেবিলে রুটি খেতে খেতে নিশ্চয়ই দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়েছো। এরপরে সাইকেলের চাকা ঘুরিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দিলে। আবার স্কুল থেকে ফিরে সিঁড়িতে তোমার প্রিয় গান শুনতে শুরু করলে। কিন্তু তুমি কি ভেবে দেখেছো এতক্ষণ তোমার আশেপাশের এই ফ্যান, রুটি, দেয়াল ঘড়ি কিংবা সাইকেলের চাকা প্রতিটির মধ্যে কি কোনো কমন ব্যাপার আছে কিনা? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এদের প্রত্যেকের আকারই বৃত্তাকার। আজকের পর্বে তুমি বৃত্তের ক্ষেত্রফল ও পাই সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো আবার বৃত্তগুলোর কাছে ফিরে যাই। এখানে এক একটি বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাস এক এক রকম। তাহলে এদের পরিধি কেমন হবে তা সম্পর্কে কোনো আইডিয়া করতে পারো? কোনো বৃত্তের সীমান্ত বরাবর যে দৈর্ঘ্য পাওয়া যায় তাই আসলে পরিধি। কি দুশ্চিন্তায় পড়ে গেলে? তেমন কঠিন কিন্তু না। ব্যাপারটা বুঝতে অমির মতো একটি তার নিয়ে এমন একটি বৃত্ত তৈরি করে ফেলো। তাহলে এই তারটুকু বৃত্তের পুরো সীমান্ত জুড়ে অর্থাৎ বর্ডার তৈরি করেছে। আর এই তারকে তুমি যদি এভাবে খুলে ফেলতে পারো তবে তারের দৈর্ঘ্যটাই হবে তার দিয়ে তৈরি বৃত্তটির পরিধি। তাহলে তোমার সাইকেলের চাকা একবার ঘুরে আসা মানে হলো চাকার পরিধির সমান দূরত্ব যাওয়া। একইভাবে তোমার খাবার টেবিলে রাখা রুটির প্রান্ত বরাবর একটি পিঁপড়া একবার ঘুরে আসলে যতটুকু দূরত্ব যায় সেটি ওই রুটির পরিধি। আরেকটা মজার বিষয় হলো অমির তার দিয়ে তৈরি বৃত্তের চারপাশের দৈর্ঘ্য অর্থাৎ তারটির দৈর্ঘ্য মেপে সে পায় 31.416 সেন্টিমিটারের মতো একটি মান। এবার অমি মেপে দেখলো তার তৈরি বৃত্তটির ব্যাস ছিল 10 সেন্টিমিটার। এখন পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে মান পাওয়া যায় 3.1416। কিন্তু এ মান কোনো সাধারণ মান নয়। আসলে অমি তার নিজের অজান্তেই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে একটি গুরুত্বপূর্ণ মান বের করে ফেলেছে, যা নিয়ে আজও বিশ্বব্যাপী প্রচুর গবেষণা হচ্ছে। একে বলা হয় পাই, আর লেখা হয় এমন একটি গ্রিক অক্ষর দিয়ে। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসকে যদি আর ধরা হয় তাহলে এর ব্যাস হবে আর এর দ্বিগুণ বা 2r। যেহেতু পরিধি বাই ব্যাস হবে পাই এর সমান, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। এই সূত্রটি দিয়েই তুমি যে কোনো বৃত্তের পরিধি বের করে ফেলতে পারবে। তাই হাজার হাজার বছর আগে পৃথিবীর পরিধি কি করে মাপা যায় মানুষ এর উপায়ান্তর না পেলেও তুমি কিন্তু এখন মুহূর্তেই পরিধি কত তা বলে দিতে পারো। যেমন পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6378 কিলোমিটার, তাই সূত্রে মান বসিয়ে এর পরিধি পাবে 40,053 কিলোমিটারের কিছু বেশি। আরেকটি অবাক করা ব্যাপার হলো তুমি যে সাইজের বৃত্তই নাও না কেন প্রতি ক্ষেত্রেই পরিধি ও ব্যাসের অনুপাতে তুমি এই একই ধ্রুবক অর্থাৎ পাই পাবে। তাই পৃথিবীরই হোক কিংবা তোমার কাছে থাকা একটি কয়েনই হোক না কেন, প্রতি ক্ষেত্রে পরিধি বাই ব্যাসের জন্য এমন একটি মান পাবে যা চলতেই থাকে। এর শেষ কোথায় তা আজ পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। এই পাইয়ের ধারণা কিন্তু নতুন না, প্রায় 4000 বছর আগের। প্রথমে প্রাচীন ব্যাবিলনের মানুষেরা পাইয়ের মান নির্ণয় করেছিল 3। পরবর্তীতে মিশরীয়রা পাইয়ের মান দেন 3.1605। তবে বর্তমানে আমরা পাইয়ের যে মান ব্যবহার করি সেই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক দার্শনিক আর্কিমিডিস। ফাইনালি 17শো শতাব্দীতে ম্যাথমেটিশিয়ানরা পাই হিসেবে এই গ্রিক সিম্বল ব্যবহার করা শুরু করে। ম্যাথমেটিশিয়ানরা এখন পর্যন্ত 31.4 ট্রিলিয়ন দশমিক স্থান পর্যন্ত পাইয়ের মান বের করতে পেরেছেন। আর তাই পাইকে বলা হয় অমূলত সংখ্যা।
তবে পাইয়ের মানের জন্য অনেক সময় আমরা 22/7 ব্যবহার করে থাকি, কেননা 22কে 7 দিয়ে ভাগ করলে পাইয়ের কাছাকাছি একটা মান পাওয়া যায়। এবার চলো একটি রিভার্স কনসেপ্ট অ্যাপ্লাই করে পাইয়ের মান আনা ট্রাই করি। ধরো তুমি কাগজে 1/2 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি ছোট বৃত্ত এঁকেছো। এখন যদি বৃত্তের পরিধিকে 1 সেন্টিমিটার করে সমান ভাগে ভাগ করতে থাকো, তাহলে দেখবে ইজিলি এমন 3টি ভাগ করতে পেরেছো। অর্থাৎ এই 3টি অংশ মিলে পাওয়া যায় 3 সেন্টিমিটার। কিন্তু খেয়াল করলে দেখবে 3 সেন্টিমিটার নেওয়ার পরে ছোট একটি অংশ বাকি থেকে যায়, যাকে মাপতে চেষ্টা করলে পাবে প্রায় 0.14 সেন্টিমিটারের কাছাকাছি একটি মান। তাহলে পরিধি হবে 3.14 সেন্টিমিটার। এবার ব্যাসার্ধ 1/2 সেন্টিমিটার বসিয়ে দেখো, এদের অনুপাতেও তুমি পাইয়ের জন্য মান পেয়ে গেলে 3.14। কি বেশ ইন্টারেস্টিং না? এবার চলো কাগজ দিয়ে একটি মজার খেলা ট্রাই করা যাক। প্রথমে কাগজে একটি বৃত্ত এঁকে ব্যাস বরাবর ভাঁজ করে একে পরিধি বরাবর কেটে ফেলো। এভাবে আরো 2বার ভাঁজ করে ভাঁজ বরাবর কেটে ফেলো। এতে করে বৃত্তটি 8টি ভাগে ভাগ হয়ে গেল। খেয়াল করে দেখো, কাগজের টুকরাগুলোকে এভাবে সাজিয়ে নিলে পুরো অংশকে অনেকটাই একটি সামান্তরিকের মতো দেখা যায়। এখন 3বারের জায়গায় যদি 4বার ভাঁজ করা হয় তাহলে 16টি ভাগ হয়ে যায়। এদেরকেও একইভাবে সাজালে একটি সামান্তরিকের মতো পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো যে বৃত্তটিকে যত বেশি ভাগ করবে তা ততই একটি আয়তক্ষেত্রের মতো রূপ নিতে থাকবে। এখন বৃত্তকে যদি অসংখ্য ভাগে ভাগ করা হয় তাহলে তুমি নিজেই লাইনগুলোকে আর আলাদা করতে পারবে না, অর্থাৎ একটি পারফেক্ট রেক্ট্যাঙ্গেলের রূপ ধারণ করবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে। যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে আয়তক্ষেত্রের প্রস্থ ও বৃত্তের ব্যাসার্ধের মান একই, তাই প্রস্থের পরিবর্তে ব্যাসার্ধ লেখা যায়। আবার যদি তুমি বৃত্তের পরিধিকে আলাদা করে বের করে নাও তাহলে এর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের অর্ধেক হবে। তাই পরিধি 2πr বলে এর অর্ধেক হবে πr। এখন এদের দুইটিকে গুণ করে দিলে পাওয়া যাচ্ছে πr²। এটাই বৃত্তের ক্ষেত্রফল। ধরো এমন বৃত্তাকার একটি পুল আছে যার ব্যাসার্ধ 8 মিটার। সূত্র অনুযায়ী পুলের ক্ষেত্রফল হবে π×8² অর্থাৎ 64 পাই। আজ এ পর্যন্তই। তুমি আজকে খুবই মজার কিছু টপিক সম্পর্কে জানতে পেরেছো। আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হবে অন্য। আজকের এই পর্বে আমরা বেলুন বা সিলিন্ডার আকৃতির বস্তুর বিস্তারিত জানব। আয়তক্ষেত্র তোমরা সবাই চিনো। কোনো আয়তক্ষেত্রকে এভাবে দৈর্ঘ্য বা বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরিয়ে আনলে একটি শেপ তৈরি হয়। একে প্রস্থ বা ক্ষুদ্রতর বাহুর চারিদিকেও ঘুরিয়ে আনা যায়, তখনও একই রকম শেপ তৈরি হয়। ঘনবস্তুর এই বিশেষ শেপকে বলা হয় সিলিন্ডার বা বেলন। আর ভূমি বৃত্তাকার ও সমান বলে এদের সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডারও বলা হয়। প্রতিদিনের ব্যবহারের অনেক কিছুই সিলিন্ডার আকৃতির হয়, যেমন পাইপ, গ্যাস সিলিন্ডার, পানির বোতল, ট্যাঙ্ক, সফট ড্রিঙ্কসের ক্যান, ব্যাটারি, এমনকি মোমো সিলিন্ডার আকৃতির। সিলিন্ডারের উপরের ও নিচের তল দুইটি বৃত্তাকার হয়। আবার এই বৃত্ত দুটি একই আকৃতির হওয়ায় এদের ক্ষেত্রফল সমান হয়। এই তলকে সিলিন্ডারের ভূমি বলে। সিলিন্ডারের বৃত্তাকার ভূমি দুটির এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্র পর্যন্ত রেখাংশ আঁকলে এর উচ্চতা পাওয়া যায়। একে সিলিন্ডারের অক্ষরেখাও বলা হয়। সিলিন্ডারের ক্ষেত্রে ভূমির বৃত্ত দুটির যে কোনো ব্যাসার্ধকে সিলিন্ডারের ব্যাসার্ধ বলে, আর এর ক্ষেত্রফলকে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল বলে। যেহেতু ভূমি বৃত্তাকার, তাই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ πr²।
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হলো এই বাঁকা অংশের ক্ষেত্রফল। এর মান বের করার জন্য প্রথমেই দুইটিকে আলাদা করি, তাহলে সিলিন্ডারের দুই দিক ফাঁকা হয়ে গেল। এবার এটিকে লম্বালম্বি বরাবর কাটি। এখন এটি দেখতে একটি আয়তক্ষেত্র মনে হবে। খেয়াল করে দেখো, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যটি আগে বৃত্তাকার ছিল, অর্থাৎ এর মান হবে বৃত্তের পরিধির সমান, যা হলো 2πr। আর প্রস্থটি সিলিন্ডারের উচ্চতা h এর সমান হবে, অর্থাৎ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, মান বসিয়ে পাই 2πrh। সিলিন্ডারের সমগ্র তল বলতে দুই পাশের দুই ভূমি আর মাঝের এই বক্রতলকে বোঝায়। তাহলে এর ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল যোগ বক্রতলের ক্ষেত্রফল। মান বসিয়ে কমন নিলে পাই 2πr ইন্টু r প্লাস h। সিলিন্ডার যেহেতু এক ধরনের আয়তাকার ঘনবস্তু, তাই এর আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল অলরেডি আমরা বের করে এসেছি, সেটা হলো πr²। আর উচ্চতাকে h ধরলে আয়তন হবে πr²। এবার চলো এই রিলেটেড একটি ম্যাথ প্রবলেম দেখে আসি। তোমাদের অনেকের বাসাতেই কুশন আছে। কিছু কুশন দেখতে একদম সিলিন্ডার আকৃতির হয়। দেওয়া আছে একটি সিলিন্ডার আকৃতির কুশনের ব্যাস 16 ইঞ্চি আর উচ্চতা 32 ইঞ্চি। আমাদের বের করতে হবে কুশনটি বানাতে কতটুকু তুলা লাগবে আর তুলা মুড়িয়ে রাখতে কি পরিমাণ কাপড় লাগবে। প্রশ্নে যেহেতু কুশনের ব্যাস দেওয়া আছে, তাই এর ব্যাসার্ধ r সমান হবে 16/2 সমান 8 ইঞ্চি আর উচ্চতা h সমান হবে 32 ইঞ্চি। কুশনের ভিতরে সমস্ত অংশটি জুড়ে যেহেতু তুলা থাকবে, তাই কুশনে তুলার পরিমাণ হবে এর আয়তনের সমান, অর্থাৎ πr²h। মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই 6433.9968 ঘন ইঞ্চি, অর্থাৎ এই পরিমাণ তুলা লাগবে কুশনে। কাপড়টি যেহেতু কুশনের চারপাশের অংশ জুড়ে থাকবে, তাই কাপড়ের পরিমাণ হবে কুশনের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। আমরা জানি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু r প্লাস h। এখন মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাই 2010.624 বর্গ ইঞ্চি, অর্থাৎ কুশনে তুলা মুড়িয়ে রাখতে এই পরিমাণ কাপড় লাগবে। চলো আরো একটি ম্যাথ প্রবলেম সমাধান করে আসি। প্রবলেমটিতে বলা আছে কোনো লোহার পাইপের ভিতরের ও বাহিরের ব্যাস যথাক্রমে 10 ও 12 সেন্টিমিটার আর পাইপটির উচ্চতা 5 মিটার। তাহলে পাইপের লোহার ওজন কত? জানা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। প্রবলেমটি সলভ করার জন্য আমাদেরকে প্রথমে পাইপটির বাহিরের আর ভিতরের আয়তন বের করতে হবে। এই দুই আয়তন বিয়োগ করলেই আমরা পাইপের লোহার আয়তন পেয়ে যাব। যেহেতু বাহিরের ব্যাস 12 সেন্টিমিটার, তাই বাহিরের ব্যাসার্ধ হবে 12/2 সমান 6 সেন্টিমিটার আর উচ্চতা 5 মিটারকে সেন্টিমিটারে নিলে পাই 500 সেন্টিমিটার। তাহলে পাইপের বাহিরের আয়তন পাওয়া যায় 5×6 মিটার। এখন পাইপের ভিতরের ব্যাসার্ধ হবে 10/2 সমান 5 সেন্টিমিটার। সুতরাং পাইপের ভিতরের আয়তন হবে 39,270 ঘন সেন্টিমিটার। তাহলে পাইপের লোহার আয়তন হবে বাহিরের আয়তন মাইনাস ভিতরের আয়তন, অর্থাৎ 17,278.8
ঘন সেন্টিমিটার। আবার 7.2 গ্রাম, তাহলে 17,278.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে। 24,407.36 গ্রাম, কিলোগ্রামে কনভার্ট করে রাউন্ডিং করলে মান আসবে 124.41 কেজি। এটি পাইপটির লোহার ওজন।